ভোগান্তিটা অনেক বেশি আর কি, অনেক বেশি অতিরিক্ত। 13-14 মাস ঝামেলা তো হয়েছিলই, এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানোর পর কালকে টিকিট দিছে। মালয়েশিয়া প্রবেশের শেষ দিনে বিমানবন্দরে হাজারো কর্মীর ভিড়, অনেকের যাত্রা অনিশ্চিত। সন্ধ্যা 7:15টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা। সুরমার পানিতে প্লাবিত সিলেট নগরীর নিম্নাঞ্চল, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরগুনা সাতক্ষীরা 34 কিলোমিটার বেড়ি বাঁধ। ঘরের ভিতরে কাদা, সমান পানি হয়েছে। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। কারো দুর্নীতি ব্যক্তিগত বিষয়ে, বিচারের ভার সরকারের বললেন ওবায়দুল কাদের। জানালেন বেনজির কোথায় অবগত নয় সরকার। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিচার। কোনোভাবেই মিয়ানমারের কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলবে যৌথ টহল, প্রয়োজনে কাজ করবে সেনাবাহিনীও। কোরবানি ঘিরে সুলতান, হাল্ক, সাকিব, জায়েদ নামে বিশাল আকার গরুর সমাহার, গুনতে হবে 1.5 কোটি পর্যন্ত। দুই বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, সব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। রাজধানীতে চলছে হাটের প্রস্তুতি। গাজা, ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র, হয়নি বড় সামরিক অভিযান। সাফাই যুক্তরাষ্ট্রের, নৈতিক আইনগত দায়িত্ব পালনের আহ্বান মিশরের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আজকের পর থেকে আপাতত বন্ধ থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ সহ 15টি দেশের কর্মীদের রাতের মধ্যেই প্রবেশ করতে হবে সেখানে। তাই গত রাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন হাজারো কর্মী। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে 3টি ফ্লাইট, রাত পর্যন্ত ছেড়ে যাবে আরও 4টি। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান। সন্ধ্যা 7:15টায় ছেড়ে যাবে 271 আসনের ড্রিমলাইনার। সব মিলিয়ে যেতে পারবেন মাত্র 1,500 কর্মী। ফলে ভিসা এবং অনুমতি থাকার পরও মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ হচ্ছে 30,000-এর বেশি কর্মীর। এই জন্য, কারণ আগামীকালকে হয়তো মালয়েশিয়া সরকারের ঘোষণা দিচ্ছে মালয়েশিয়া আর যাওয়া যাবে না, এই জন্য হয়তো ক্রাইসিসটা বেশি আর কি। ভোগান্তিটা অনেক বেশি আর কি, অনেক বেশি অতিরিক্ত। 13-14 মাস আমার চাইতে বেশিও আছে আর মানুষ। 11টার দিকে ফ্লাইট, কিন্তু আবার বলছে যে 1 ঘন্টা পাইসে যাবে, কিন্তু এখনো তো ফোনে টিকিট দেওয়ার কথা, এখনো ফোনে পাই নাই। এই 25 মাস ধরে ঘুরেছে, ঘুরানোর পর কালকে টিকিট দিছে। ভিসা লাগছে 17 তারিখের আগে, লাস্ট ডেট 17 ছিল এই ভিসা অনলাইনের, যে নিউজটা পাইছিলাম ওর আগে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তিনি আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবুজ, মাত্র তো একটি স্পেশাল ফ্লাইট উঠবে, শেষ পর্যন্ত কতজনের যাত্রা নিশ্চিত হবে? স্পেশাল যে ফ্লাইটটি দেয়া হচ্ছে ড্রিমলাইনার, সেখানে 271 জন যাত্রী যেতে পারবেন। এর বাইরে মূলত আজকে নির্ধারিত যেই 7টি ফ্লাইট রয়েছে, সেই 7টি ফ্লাইটে 1,500 মালয়েশিয়াগামী যে কর্মী তারা যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সকাল থেকে এর মধ্যেই 4টি ছেড়ে গেছে এবং আরও 3টি সন্ধ্যা বা রাত পর্যন্ত 3টি যাওয়ার কথা। সব মিলিয়ে বলা যায় যে এই স্পেশাল ফ্লাইট এবং নির্ধারিত যে ফ্লাইট সব মিলিয়ে 1771 জন যেতে পারবেন।
এর বাইরেও আমরা বিভিন্ন জনের সঙ্গে এবং এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি বিকল্প পথে অর্থাৎ সিঙ্গাপুর বা থাইল্যান্ড হয়ে অনেকেই যাওয়ার চেষ্টা করছেন, যেহেতু বাংলাদেশ থেকে যে নির্ধারিত ফ্লাইটগুলো রয়েছে বা স্পেশাল ফ্লাইটগুলো রয়েছে সেগুলোতে টিকিট নেই, অন্য কোনো রুট হয়ে আসলে যাওয়ার চেষ্টা করছেন। সেই হিসাবে যদি আমরা আরও 100 থেকে 200 পর্যন্ত ধরি, সেই হিসাবে বলা যায় যে আজকে যে শেষ দিন অর্থাৎ কর্মী নেয়ার যে শেষ দিন, সেই শেষ দিনে 2000-এর মতো কর্মী যেতে পারবেন মালয়েশিয়ায় বা পৌঁছাতে পারবেন। এর বাইরেও কিন্তু যারা অনুমোদন এবং ভিসা রয়েছে প্রায় আরও 30,000-এর মতো, তারা কিন্তু প্রত্যেকেই সকাল থেকেই, শুধু সকাল থেকে না, গেল কয়েকদিন ধরেই বিভিন্ন রিক্রুটিং এজেন্সি এবং বলা যায় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মধ্যেই ঘোরাঘুরি করছেন। তারা অপেক্ষায় রয়েছেন, রিক্রুটিং এজেন্সিগুলো তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা শেষ পর্যন্ত তাদের টিকিট ম্যানেজ করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে সেটি পারেননি। অনেকেই বলছেন যে 6 মাস 1 বছর ধরে ঘুরেছেন, 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত অনেকেই দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের যে স্বপ্নের মালয়েশিয়া যাত্রা। সহকর্মী আরিফুর রহমান সবুজ যুক্ত হয়েছিলেন বিমানবন্দর থেকে। 30,000-এর টিকিট লাখ ছাড়িয়েছে, তবুও মিলছে না ভিসা, কাজের অনুমতি, সবই প্রস্তুত, তবু অনিশ্চয়তায় মালয়েশিয়াগামী প্রায় 30,000 কর্মীর যাত্রা। অথচ আজই দেশটিতে কর্মী পাঠানোর শেষ দিন। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন কূটনৈতিক তৎপরতা ছাড়া এই অনিশ্চয়তার প্রাচীর ভাঙা কঠিন। বিস্তারিত আলমগীর হোসেনের প্রতিবেদনে। রিক্রুটিং এজেন্সিগুলোর সামনে মালয়েশিয়াগামী কর্মীদের জটলা। এজেন্সিকে টাকা জমা দিয়েছে আগেই, ভিসাও আছে হাতে, কিন্তু এসব কর্মীদের অনেকেরই দেশটিতে যাওয়া অনিশ্চিত, কারণ মিলছে না বিমান টিকিট। দিনের পর দিন চেষ্টা করেও সেই সোনার হরিণের দেখা মেলেনি তাদের ভাগ্যে। আর ভাগ্য যাদের সহায় হয়েছে তাদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলিয়ে দেশটিতে যেতে কারো কারো খরচ পড়ছে 5.5 থেকে 6 লাখ টাকার মতো। টাকা বেশি চাচ্ছে, এখন টিকিটের দাম বাড়িছে, এই জন্য এখন টিকিটের দাম 20,000 টাকা বেশি চাচ্ছে আর কি। টিকিট দেয় নাই, বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে 3 লাখ 3.5 লাখ টাকা, এখন বর্তমানে 5 লাখ 5.5 লাখ লাগতেছে, 6 লাখ লাগতেছে। কাল দিবে আজ দিবে এই বলতে বলতে অনেক কয়দিন হলেই ঘুরেছে না। আপনার টিকিট বলতেছে আর কি, আপনার টিকিট হবে 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 এটাই বলতেছে, ফিঙ্গার হয় না কোনো, মানে তো কোনো নিশ্চয়তা নাই কবে যায়। ঘোষণা অনুযায়ী আজ শুক্রবারই শেষ দিন, এরপর আপাতত আর কর্মী নেবে না মালয়েশিয়া। তাই তো শেষ মুহূর্তে কর্মী প্রেরণে এজেন্সিগুলোকে পড়তে হয়েছে বিমানের টিকিট বিড়ম্বনায়। চেষ্টার সবটা দিয়েও চাহিদা মতো টিকিট পাচ্ছে না এজেন্সিগুলো। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে টিকিট যে কোনোভাবে টিকিট সোর্সিং করে, হ্যাঁ, যদিও টিকিটের প্রাইসটা হাই, মানে আগের মতো ওইরকম নাই, সব লক্ষাধিক, সেটা প্রায় লক্ষাধিক টাকার হিসেবে। গভর্নমেন্ট একটা বার দিয়েছে, ওই দেশের গভর্নমেন্ট 31 তারিখের মধ্যে যেতে হবে। সেই ক্ষেত্রে হয়তো 10টা ফ্লাইট আছে, 15টা ফ্লাইটের চাহিদা আছে, সেই ক্ষেত্রে টিকিটের দামটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রত্যেক এয়ারলাইন্সে। যেখানে 30,000 সেখানে 70, 80, 90, 1 লাখ টাকা পর্যন্ত টিকিট কাটতে বাধ্য হয়েছি। 20-25 হাজার লোক এখনও যাওয়ার মানে কোনো সংকুলান নাই বা ব্যবস্থা নাই। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার দাবি, এজেন্সির পক্ষ থেকে সবকিছু করা হলেও দুর্বলতা আছে সরকারি ব্যবস্থাপনায়। কর্মী প্রেরণে বাড়তি ফ্লাইট পরিচালনা করা হলে এ সংকট তৈরি হতো না বলেও মনে করেন সংগঠনের নেতারা। এক সপ্তাহ আগে থেকে যদি মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে যদি 10-20টা চার্টার্স ফ্লাইট এভরিডে যদি দিতে পারতো, তাহলে আমরা মনে করি যে আজকে যে কর্মীদের যে দুর্দশা, 10,000 বা 20,000, 30,000 যে কর্মী যেতে পারছে না, আমরা মনে করি যে এই বিষয়ে সরকার কিন্তু ইচ্ছা করলে আরও পদক্ষেপ নিতে পারতো। টিকিটের যে একটা সিন্ডিকেট, এখানে 30,000 টাকার টিকিট যে এখন 1,10,000 থেকে আজকে 2 লাখ হয়ে যাচ্ছে, এগুলিও দায় আছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন টিকিটের অভাবে কর্মী যেতে না পারলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা, পাশাপাশি বিপুল অঙ্কের প্রবাসী আয় থেকেও বঞ্চিত হবে দেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার পর এবার নগরীর নিম্নাঞ্চলে সুরমা নদীর পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়েছে রাস্তাঘাট সহ ফায়ার সার্ভিসের কার্যালয়। সিলেট পয়েন্টে সুরমার পানি বিপদসীমার মাত্র 3 সেন্টিমিটার নিচে, এতে খাল বেয়ে
নগরীতে পানি ঢুকছে। গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সব নদীর পানি কমেছে, বইছে বিপদসীমার নিচ দিয়ে। তবে এখনও আশ্রয়কেন্দ্র ছেড়ে যায়নি প্লাবিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে জকিগঞ্জে, কুশিয়ারা ও কানাইঘাটে সুরমার পানি এখনও বিপদসীমার উপর। কোম্পানিগঞ্জে বেড়েছে ধলাই নদীর পানি। আকস্মিক প্লাবনে চরম দুর্ভোগে বিভিন্ন এলাকার বাসিন্দারা। কালকে থেকে আজকে দ্রুত গতিতে পানি বাড়ে, এখনো পানি ঢুকতেছে খুব স্পিড। মেন্দিবাগ, কুশিঘাট, আপনার মাসিমপুর, সোলারপাড়, উত্তর এলাকা সব পানির নিচে প্রায় ঢুকে গেছে। অনেক জায়গা গড় ডুবে গেছে। এই আমাদের মাসিমপুরের ভিতরে সুটকি বাজারের ভিতরে আপনার একবার ডুবাই। এবার যাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছে। রিপন, পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? নদ নদীর পানি কি এখনো বাড়ছে? দেবাশিস, এখানকার পানি আসলে কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু কমতে শুরু করলেও আমি একটু দেখাতে চাই যে সকল বাড়ি ঘরের মানুষ আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছে তাদের ফেরার মতো পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। এই বাড়িটির যারা বাসিন্দা তারা হয়তো গতকালই বিভিন্ন স্থানে তাদের উঁচু কোনো স্থানে অথবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন। কিন্তু এই যে দেখছি পানির যে অবস্থা, এই অবস্থা কিন্তু গতকাল যেরকম ছিল তার চেয়ে আজ আরো সকালের থেকে একটু পানি বেড়েছে। বুঝতেই পারছেন যে এখানকার মানুষজন আসলে কত দ্রুত বাড়িতে ফিরতে পারবে। এছাড়া এই সিলেট জেলায় এই পর্যন্ত যে কয়টি উপজেলায় মূলত পানি বন্যা কবলিত হয়ে পড়েছিল, এর মধ্যে প্রায় 347টি তাদের আশ্রয়কেন্দ্র রয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে 5000-এর মতো মানুষ রয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ বাড়িতে ফিরেছে। যারা ফিরেছে তাদের বাড়িঘর অক্ষত রয়েছে, এবং যারা ফিরেনি যাদের বাড়িঘর অক্ষত নেই, বাড়িঘর ঠিকঠাক করতে হবে, তারাই কিন্তু এখনো আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে। তবে জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি বেশ উন্নতি হয়েছে। কানাইঘাটে কিছুটা উন্নতি হয়েছে, জকিগঞ্জেও কিছুটা উন্নতি হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 12 ও সাতক্ষীরায় 22 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত। এতে পানিবন্দী বাঁধ পাড়ের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটছে। অনেকের টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে চলছে সংস্কার কাজ। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর, গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় 3000 মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপরে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, কোমর সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি বিদে করবো। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেড়িবাঁধ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্নাবাড়ি খাওয়া লাগছে 3-4 দিন নাই, আমাকে এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা, এইটা যদি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার অন্তত 30টি স্থানে 12 কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। তো এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার, ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা, ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল কোনোভাবে উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ের ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এই জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতি কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে 673 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার। বড় জ্বরটা আসবে, সেটা অবশ্য ডেট হচ্ছে 6 জুন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতো পরিস্থিতিতে আনা যায়। বাঁধপাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বেনজির ইস্যুতে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবেন। তাছাড়া বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। বলেন, কেউ দুর্নীতি করলে সেই দায় তার নিজের, সরকার বিচার করতে সোচ্চার কিনা সেটাই দেখার বিষয়। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন। সম্মেলনে বারবারই উঠে আসে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি। এই প্রসঙ্গে কাদের বলেন, তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে। তাছাড়া সাবেক আইজিপি বিদেশ গেছেন কিনা সে বিষয়ে অবগত নয় সরকার। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। কাদের বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখে রাম নাম। মন্তব্য করেন, বিএনপি দুর্নীতির তালিকা তৈরি করলে তাদের নেতাকর্মীদের নামই আগে আসবে। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকতে পৈশাচিক আচরণ করছে সরকার, এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এই অভিযোগ করেন। বলেন, আগ্রাসী শক্তির চক্রান্তের শিকার এখন ছাত্ররা। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্রদলের বর্তমান কমিটিকে ভূমিকা রাখার আহ্বান জানান গয়েশ্বর। দেশের সার্বভৌমত্ব অনিশ্চিত হয়ে পড়েছে, এমনটাও মন্তব্য করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ক্যাম্পে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে করেন মত বিনিময়। এর আগে রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে এক আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী। বলেন, মিয়ানমারের সরকার বাহিনীর সাথে আরাকান এবং কয়েকটি ক্ষুদ্র দল যুদ্ধ করে যাচ্ছে। এই অবস্থায় সে দেশের কোনো নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত অপরাধ বন্ধে মন্ত্রী বলেন, নিয়মিত ক্যাম্পে যৌথভাবে টহল দেবে এপিবিএন, পুলিশ, বিজিবি ও র্যাব। জরুরি প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করবে। আমরা আর কোনো মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক, অন্য যেই কেউ হোক, আমরা আর কেউকে আসতে দেব না, এবং আমাদের এই দিক থেকেও কেউ ওইদিকে আর যেতে দেব না। কথায় আছে, শখের দাম লাখ টাকা। তবে এবারের বাজারে শখের বড় গরুটি কিনতে হলে গুনতে হবে কোটি টাকারও বেশি। সুলতান, হাল্ক, শাকিব খান বা জায়েদ খান বাহারি নামের বিশাল আকার গরু প্রস্তুত হচ্ছে খামারগুলোয়, যেগুলোর ওজন ৮০০ থেকে ১৪০০ কেজি পর্যন্ত। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত। বিভিন্ন খামারের এসব পোস্টার কাউয়ের খবর আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। স্ক্রিনের বিশাল আকার এই গরুটির নাম সুলতান। স্কেলে ওজন ১৪২০ কেজি। নামের মতোই সুলতানের আচরণও নবাবী। আমেরিকান গ্রে ব্রাহ্মা জাতের গরুটি এই মুহূর্তে দেশের সর্বাধিক ওজনের গরু। চোখ কপালে উঠলেও সুলতানের দাম হাঁকা হয়েছে ১.৫ কোটি টাকা। এরই মধ্যে দাম উঠেছে অর্ধেকেরও বেশি। ওজনের দৌড়ে এরপরেই এই লাল কালো ব্রাহ্মা। ১২০০ কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে ৭৫ লক্ষ টাকা। সুলতানের মতো শান্ত স্বভাবের নয় বলে এই ব্রাহ্মা পুরো খামারের আতঙ্কের কারণ।
বিশাল দেহি হালকের দেখা মিলবে এবারের কোরবানিতে। দেশাল এই গরুর ওজন 1200 কেজি। চলতে ফিরতে কষ্ট হওয়া বিশাল দেহি হালকের 32 লাখ টাকায় বিক্রির কথা প্রায় চূড়ান্ত। বাজার মূল্যের থেকে ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই গরুর এমন দাম ধরা হয়েছে বলে দাবি খামারিদের। 800 কেজি, 900, 950 কেজি, 1000 কেজি পর্যন্ত আমাদের কাছে সাহিওয়াল জাতের গরু আছে, যেগুলো আসলে শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। এই গরুগুলা আমার কাছে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে, কারণ বাংলাদেশে তো টয়টা গাড়ির ডিমান্ড সবচেয়ে বেশি, বা রোজ রয়েসে তো মাঝে মধ্যে রাস্তায় চলতে গেলে চোখে পড়ে। এবার নারায়ণগঞ্জে দেখা মিলবে 1200 কেজির হামচার। সৌন্দর্যের বিচারে 2023 সালের ক্যাটেল এক্সপোতে প্রথম স্থান অধিকার করেছিল হামচা। ওর দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। এই ফার্মেই আছে এবছরের সারা জাগানো শাকিব খান। 900 কেজির এই গরুটির দাম 15 লক্ষ টাকা। খামারির দাবি, নায়ক শাকিব খানের মতোই স্মার্ট তাদের গরু। সাকিবের থেকে কিছুটা অস্থির প্রকৃতির জায়েদ খান, ছাড়া পেলেই যেন দিতে চায় ডিগবাজি। এই গরুটির দাম ধরা হয়েছে 12 লাখ। ইতিমধ্যে উঠেছে 10 লক্ষ টাকা। জায়েদ খানের মতো ওর দেহটা অনেক উঁচু লম্বা, সুটাম দেহের অধিকারী, তো ওর চাল চলন সব দেখে আমরা ওর নাম রাখছি জায়েদ খান। এবং জায়েদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে। সাদা গরুটা গ্রে কালারের, তো ও দেখতে অনেক সুন্দর। আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, আর আমরা সাকিব খানের ভক্ত। বড় গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে গেল 2 থেকে 3 বছর ধরে। 800 কেজির উপরে পশু কোরবানি দিতে হলে গ্রাহককে গুনতে হবে অন্তত 12 লাখ টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। দানাদার খাবার 7 থেকে 8 থেকে 9টা আইটেম আমরা একসঙ্গে নিজেরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা আমরা এখানে আমাদের ফার্মের ভিতরেই মিলানোর পরে ওইটা 2 বেলা খাওয়াইতেছি, আর 1 বেলা খাবার দিতেছি। আমাদের এখানে পর্যাপ্ত ঘাস আছে। আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনা থাকলেও খামারিরা আত্মবিশ্বাসী। কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই বিক্রি হয়ে যাবে তাদের পোস্টার কাউগুলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে পশুর হাটের প্রস্তুতি। নির্ধারিত কিছু স্থানে দেখা গেছে প্রস্তুতি। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পশু রাখার স্থান নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে 19টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে 2 সিটি কর্পোরেশন। এদিকে এবার আফতাবনগরের হাটে স্টে অর্ডার দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টরা বলছেন ঈদের এখনও বেশ কিছুদিন বাকি, সময়ের সাথে বাড়বে পশুর হাটের প্রস্তুতিও। এখানে বাঁশ বান্দা গাড়া, এখন হাউজের কাজ চলে। এখানে কাজ করতেছি, আপনার কোরবান সামনে আসতেছে, মানে সময় বেশি নাই, আয়া পড়ছে সময় গনেই, আর গরু আয়া পড়বো, এই জন্য তারা আমরা কাজ করতেছি।